টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখনকার পর্বে আমি তোমাদের উচ্চতর গণিতের 1.1 অনুশীলনের পাঠ্য বইয়ের উদাহরণ 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলা সমাধান করাবো। যদিও অঙ্কগুলা এমসিকিউ টাইপের অঙ্ক এবং এই অঙ্কগুলা দেখো যে ব্যাপারটা আমি যে প্রথম পর্ব করিয়েছি 1.1-এর প্রথম পর্বটা দেখলে তুমি নিজেই এই অঙ্কগুলা পারবে। তো দেখো বলা আছে যদি a = x যেন x ধনাত্মক পূর্ণ সংখ্যা, b = 0 মানে 0 একটা সেট দেওয়া আছে, b যেখানে তার উপাদান হচ্ছে 0 এবং x = x যেন x পূর্ণ সংখ্যা হয়, তবে a, b এবং x এর মধ্যে সম্পর্ক কি? দেখো a একটা সেট দেওয়া আছে, b একটা সেট দেওয়া আছে, x একটা সেট দেওয়া আছে। এখন a, b এবং x এর মধ্যে সম্পর্ক কি আমরা সেটা বের করব। তো দেখো আমার a সমান দেওয়া আছে x যেন x ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে? সেটা হলো 0 থেকে বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে। অখণ্ড বলতে কিন্তু এখানে ভগ্নাংশ নয়। আর তার মানে আমরা a = কি পাবো? দেখো a = পাবো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে 1 2 3 4 5 6 এইভাবে চলতেই থাকবে। এটা হচ্ছে a। এরপরে b = দেওয়া আছে হচ্ছে, দেখো যে ব্যাপারটা 0 একটা, মানে b = একটা সেট দেওয়া আছে, আর এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে 0। এখন বলা আছে x যেন x পূর্ণ সংখ্যা, ক্যাপিটাল X = দেওয়া আছে, ক্যাপিটাল X দেখো পূর্ণ সংখ্যা কাকে বলে? 0 সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। অখণ্ড মানে ভগ্নাংশ নয়। আর তার মানে দেখো যে ব্যাপারটা পূর্ণ সংখ্যা হবে কিন্তু ডট 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 ডট, সেটা হলো -4 -3 -2 -1 0 1 2 3 ডট ডট চলতেই থাকবে। সেটা হলো যে দেখো 0 সহ দেখো মানে ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা মিলেই কিন্তু আমার পূর্ণ সংখ্যা। যদিও আমি তোমাদের সাধারণ গণিতের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাতে এই সংখ্যাগুলো কি এইটা নিয়ে প্রায় আমি 2 ঘন্টার একটা ভিডিও নিয়েছি বেসিক তথ্য নিয়ে। যদি ওই ভিডিওটা দেখে আসতে পারো দেখবা যে সংখ্যা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। এখন বলা আছে যে a, b এবং x এর মধ্যে সম্পর্ক কি? দেখো যে ব্যাপারটা সম্পর্ক কি, তো সম্পর্কটা জানার আগে আমরা জানবো হচ্ছে উপসেট কাকে বলে। দেখো উপসেট কাকে বলে? একটা সেটের, মানে কোনো একটা সেটের সেটগুলো থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটিকে ওই সেটের উপসেট বলে। যেমন মনে করো যে আমার a = দেওয়া আছে, মনে করো যে ab দেওয়া আছে, তাহলে আমরা এইটার থেকে কি সেট গঠন করতে পারবো? প্রথমে আমরা গঠন করতে পারবো a b, এরপরে আমরা সেট গঠন করতে পারবো a দিয়ে একটা সেট গঠন করতে পারবো, এরপর b উপাদান দিয়ে একটা সেট গঠন করতে পারবো। আর দেখো যে ব্যাপারটা এই সেটের মধ্যে কিছু নাই, মানে কিন্তু একটা ফাঁকা সেট আছে, সুতরাং ফাঁকা সেট হতে পারে। তার মানে আমরা এই a সেট দিয়ে আমরা 4টা সেট গঠন করছি, 1টা 2টা 3টা 4টা। এই 4টা সেটই কিন্তু এই সেটের ভিতরে আছে। এ সেটের ভিতরে দেখো a, b এই এ সেটে আছে, এই এ সেটে আছে, b এই সেটে আছে, ফাঁকা সেটও এই সেটে আছে। সুতরাং এই 4টাই হচ্ছে এ সেটের হচ্ছে উপসেট। দেখো 4টাই হচ্ছে এ সেটের উপসেট। তার মানে দেখো আমরা বলতে পারি যে এই এ সেটের উপসেট হচ্ছে 4টা। এই আমরা এ ছিল হচ্ছে a, b, এই a, b থেকে আমরা 4টা সেট গঠন করতে পেরেছি। তার মানে উপসেটের সংজ্ঞা হলো যে একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, মানে একটা সেট থেকে আমরা যতগুলো সেট গঠন করতে পারি তাদের প্রত্যেকটিকে ওই এ সেটের হচ্ছে উপসেট বলা হয়, মানে ওই সেটের উপসেট বলা হয়। দেখো উপসেটকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে উপসেটের চিহ্ন। তো দেখো আমরা a, b হচ্ছে এর হচ্ছে উপসেট। এখন আমরা কোনটার কি সম্পর্ক, তারপরে আরেকটা জিনিস জানার দরকার, সেটা হলো প্রকৃত উপসেট কাকে বলে। মানে যে কোনো সেটের গঠিত উপসেটগুলোর মধ্যে যদি মানে এই এ সেটের থেকে কম হয়, মানে উপাদান সংখ্যা কম থাকে কিছুটা, মানে কমপক্ষে 1 বা 1-এর
অধিক যদি কম থাকে তাহলে ওই সেটগুলোকে বলা হয় প্রকৃত উপসেট। দেখো এ কমা বি আর এখানেও এ কমা বি আছে, দুইটা কিন্তু সমান, সুতরাং এ কমা বি এর কিন্তু প্রকৃত উপসেট না। এ হচ্ছে এর প্রকৃত উপসেট, বি হচ্ছে এই এর প্রকৃত উপসেট, ফাঁকা সেটও হচ্ছে যে কোনো সেটের প্রকৃত উপসেট। প্রকৃত উপসেটকে এই চিহ্ন দ্বারা ব্যবহার, মানে প্রকৃত উপসেট বোঝাতে এই চিহ্ন ব্যবহার করা হয়। তো দেখো বলা আছে, তাহলে দেখো যে ব্যাপারটা এ বি, দেখো তো বি এর কি, দেখো এর সবগুলা উপাদান কিন্তু এক্সে আছে। দেখো 1, 2, 3, 4, 5, 6 ডট ডট ডট, তার মানে এর সবগুলো উপাদান হচ্ছে এক্সে আছে। দেখো এক্সে 1, 2, 3 এভাবে চলতেই থাকবে। এ কিন্তু হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে পূর্ণ সংখ্যার মধ্যে 0 আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে। তার মানে এর সবগুলা উপাদান এক্সে আছে। তার মানে আমরা বলতে পারি যে হচ্ছে এ উপসেট হচ্ছে এক্স, এটা আমরা বলতে পারি। এরপরে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে বি এর কিন্তু উপাদান এক্স এর ভিতরে আছে, বি এর উপাদান হচ্ছে একটা, সেটা হলো 0, 0 কিন্তু আমার এক্স এর ভিতরে আছে, সুতরাং আমরা বলতে পারি বি এক্স এর হচ্ছে উপসেট, বি হচ্ছে এক্স এর উপসেট। এরপরে দেখো বি কি এর উপসেট, দেখো তো বি কিন্তু এর উপসেট না, কারণ বি এর উপাদান হচ্ছে 0, এতে কিন্তু 0 নাই, যেহেতু বি এর উপাদান হচ্ছে 0, এতে নাই, তার মানে আমরা লিখবো হচ্ছে বি এর উপাদান একটা, 0, 0 কিন্তু এতে নেই, তার মানে বি নট উপসেট হচ্ছে এ, মানে বি হচ্ছে এর উপসেট নয়, কারণ বি এর যে ব্যাপারটা উপাদান এতে নেই, সুতরাং বি এর উপসেট নয়। আচ্ছা বি কি তাহলে এক্স এর উপসেট? হ্যাঁ, বি এক্স এর উপসেট, কারণ বি এর উপাদান 0, 0 হচ্ছে এই এক্সে আছে। আচ্ছা এক্স কি এর উপসেট? না, কারণ এক্স এর সবগুলো উপাদান এতে নাই, সুতরাং কিন্তু এর সবগুলো উপাদান এক্সে আছে, সুতরাং হচ্ছে এ হচ্ছে এক্স এর উপসেট, মানে এ হচ্ছে, দেখো যে ব্যাপারটা এ উপসেট হবে হচ্ছে এক্স, এক্স কিন্তু এক্স উপসেট আমরা এ লিখতে পারবো না, আমরা লিখতে পারবো এক্স নট উপসেট এ, কারণ দেখো এক্স এর সবগুলো উপাদান কিন্তু এতে নেই, এতে নেই, মূল কথা এই পাশে যেটা থাকবে এখানকার সবগুলো উপাদান এটাতে থাকতে হবে, যদি থাকে তাহলে আমরা উপসেট বলতে পারবো, আর যদি না থাকে তাহলে উপসেট বলতে পারবো না। আচ্ছা এ কি বি এর উপসেট? দেখো এর, তার মানে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এ নট উপসেট হচ্ছে বি, এর সবগুলো উপাদান বিতে নেই, সুতরাং এ নট উপসেট হবে হচ্ছে বি। তার মানে আশা করি যে তোমরা 1 নংটা বুঝতে পেরেছো, 1 নং বুঝার কথা। এরপরে দেখো 2 নং উদাহরণ, 2 নংয়ে বলা আছে যেন এক্স যেন এক্স বাস্তব সংখ্যা। দেখো বাস্তব সংখ্যা কাকে বলে? সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। তো দেখো বলা আছে যে একটি ফাঁকা সেট, কেননা কোনো বাস্তব সংখ্যার বর্গ ঋণাত্মক নয়। দেখো বলেই দিয়েছে, অ্যান্সার বলেই দিয়েছে এখানে অলরেডি, যদিও অঙ্কটা ওইভাবে করা লাগবে না, এক্স যেন এক্স বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা বলা আছে, বাস্তব সংখ্যা এক্স যে চলক, অজানা চলক, সেই অজানা চলকের মান হচ্ছে বাস্তব সংখ্যা। এখন বলা আছে বাস্তব সংখ্যার বর্গ, মনে করো বাস্তব সংখ্যার বর্গ, আমি যদি বাস্তব সংখ্যা -2 কিন্তু বাস্তব সংখ্যা, 2.5 কিন্তু বাস্তব সংখ্যা, 6.9 কিন্তু বাস্তব সংখ্যা। দেখো যে ব্যাপারটা √2, দেখো যে ব্যাপারটা √2 কিন্তু বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা দেখো যে বলা আছে যে এক্স যেন এক্স বাস্তব সংখ্যা, মানে এক্স এর মান হচ্ছে বাস্তব সংখ্যা। এখন বলা আছে এক্সকে যদি বর্গ করো, বর্গ করে বলা আছে x² <0, মানে এক্সকে বর্গ করলে 0 থেকে ছোট পাওয়া যাবে। বাস্তবে কি তাই পাওয়া যাবে? দেখো যদি আমরা যে কোনো বাস্তব সংখ্যা বা যে কোনো বাস্তব সংখ্যাকে যদি আমরা বর্গ করি, বর্গ করলে কিন্তু 0 থেকে ছোট পাওয়া যাবে না, 0 থেকে বড় পাওয়া যাবে। যেমন -2 একটা বাস্তব সংখ্যা, -2কে যদি বর্গ করি, বর্গ করলে মনে করো এক্স এর মান হচ্ছে -2, -2কে যদি আমরা বর্গ করি, বর্গ করলে পাই +4। দেখো 4 কিন্তু 0 থেকে বড়, 0 থেকে ছোট না। কোনো সংখ্যারই, যে কোনো বাস্তব সংখ্যারই বর্গ কিন্তু ঋণাত্মক হয় না। তুমি দেখো যে কোনো বাস্তব সংখ্যা বর্গ করো, বর্গ করলে কিন্তু ঋণাত্মক হবে না, সবসময় ধনাত্মক হবে। কিন্তু এখানে বলা আছে যে বাস্তব সংখ্যাটা যদি বর্গ করা হয়, মানে এক্স একটা অজানা চলক, এই অজানা চলক বলতে অজানা চলক হচ্ছে এক্স, এক্স এর মান হচ্ছে বাস্তব সংখ্যা। যত বাস্তব সংখ্যা আছে, কোটি কোটি বাস্তব সংখ্যা আছে, যে বাস্তব সংখ্যা আমরা গুণে শেষ করতে পারবো না, আর সেই বাস্তব সংখ্যার বলা আছে বর্গ হচ্ছে 0 থেকে ছোট। কোনো বাস্তব সংখ্যার বর্গ
বর্গ করলে জিরোর থেকে ছোট পাওয়া যায় না, যে কোনো বাস্তব সংখ্যার বর্গকে মানে যে কোনো বাস্তব সংখ্যাকে বর্গ করলেই কিন্তু জিরোর থেকে বড় পাওয়া যায়। আর তার মানে দেখো যে ব্যাপারটা, তার মানে এই যে সেটটা দেওয়া আছে একটা ফাঁকা সেট, কারণ দেখো এই সেটের কোনো উপাদান নাই। দেখো এক্স যেন এক্স বাস্তব সংখ্যা ছিল এবং বলা ছিল যে এক্স স্কোয়ার লেস দেন জিরো। দেখো কোনো বাস্তব সংখ্যাকে বর্গ করে আমরা বর্গ করে জিরোর থেকে ছোট পাই না, সুতরাং দেখো যে ব্যাপারটা এই সেটের কোনো মানে এই সেটের কোনো উপাদান থাকবে না। যে সেটের কোনো উপাদান নেই তাকে বলা হয় ফাঁকা সেট, তার মানে একটি ফাঁকা সেট, কেননা কোনো বাস্তব সংখ্যার বর্গ ঋণাত্মক নয়। এরপরে দেখো, আশা করি যে তোমরা উদাহরণ 2 বুঝতে পেরেছো। এরপরে দেখো উদাহরণ 3, এফ ইকুয়াল টু বলা আছে এক্স যেন এক্স 2014 সাল পর্যন্ত ফুটবলের বিশ্বকাপ বিজয়ী আফ্রিকার দেশ। যাই হোক, ফুটবল খেলা হলে অনেক মজা হয়। তোমরা কে কোন দেশকে সাপোর্ট করো? আমি অবশ্য যে ব্যাপারটা যাই হোক আমারটা বলে দিলে তো অন্যরকম হইলো, তোমরা কে কোন দলকে সাপোর্ট করো তা অবশ্যই জানাবো আমাকে। আর দেখো বলা আছে যে এক্স যেন এক্স 2014 সাল পর্যন্ত ফুটবলের বিশ্বকাপ বিজয়ী আফ্রিকার দেশ। দেখো 2014 সাল পর্যন্ত ফুটবলে কিন্তু আফ্রিকার কোনো দেশ জয়ী হয়নি। বলা আছে এক্স যেন এক্স, মানে এক্স হচ্ছে অজানা চলক, যে এক্সের মানটা হবে 2014 সাল পর্যন্ত ফুটবলের বিশ্বকাপ বিজয়ী আফ্রিকার দেশ। দেখো 2014 সাল পর্যন্ত আফ্রিকার কোনো দেশ ফুটবলে বিজয়ী হয়নি, যেহেতু বিজয়ী হয়নি তাহলে আমার এফের কোনো যে ব্যাপারটা সেটা হলো মান থাকবে না, তার মানে এফ হবে ফাঁকা সেট। ফাঁকা সেট কাকে বলে? যে সেটের কোনো উপাদান নাই। কারণ দেখো 2014 সাল পর্যন্ত আফ্রিকার কোনো দেশ বিশ্বকাপই জয়ী হয় নাই, যেহেতু বিশ্বকাপ জয় করে নাই সুতরাং এফের তো কোনো উপাদান থাকবে না। যেহেতু এফের উপাদান থাকবে না তার মানে এফ ইকুয়ালটা হবে ফাঁকা সেট। বলা আছে একটি ফাঁকা সেট, কেননা আফ্রিকার কোনো দেশই 2014 সাল পর্যন্ত ফুটবলের বিশ্বকাপ জয় করতে পারেনি। এখানে অ্যান্সার অলরেডি দেওয়া আছে। যাই হোক, এরকম প্রশ্ন হলে তো খুবই মজা লাগে। যাই হোক, ফুটবলের কথা বলতেছিলাম। ফুটবল এমন একটা উত্তেজনাকর খেলা যে পছন্দ করে না এমন কেউ নেই। ফুটবলে যদিও 4 বছর পর পর বিশ্বকাপ হয়, তো সবাই মোটামুটি অনেক ফুটবল বিশ্বকাপ আসলেই সবাই অনেক বাসায় বসে খেলা দেখে। আসলে এটা অনেক মজার একটা ব্যাপার। আমরা আমাদের টেকনিক ইজি এডুকেশনের টিম সবাই একসাথে বসে কিন্তু খেলা দেখি। যাই হোক, তো এরপরে দেখো আমরা উদাহরণ 4 করাবো। বলা আছে এ ইকুয়াল টু দেওয়া আছে, বি ইকুয়াল টু দেওয়া আছে। এখন বলা আছে এ বাদ বি নির্ণয় করো। দেখো এ বাদ বি নির্ণয় করতে হবে। আমার বলা আছে এ বাদ বি। দেখো এ বাদ বি বলতে যে ব্যাপারটা, এর উপাদান থেকে বি এর উপাদানগুলো বাদ দিতে হবে, মানে এ এবং বি এর যে উপাদানগুলো কমন আছে সেগুলো বাদ দিয়ে দিব। দেখো এ এবং বি এর কমন উপাদান, দেখো এতে 0 আছে, তার মানে 0 আছে, বিতেও 0 আছে, মানে 0 বাদ, এই 0 বাদ। দেখো এতে 1 আছে, বিতে নাই, তার মানে 1 নিব। 2 এতে হচ্ছে 2 আছে, আবার দেখো যে ব্যাপারটা বিতেও 2 আছে, তার মানে বাদ। 3 বিতে নাই। 4 দেখো যে ব্যাপারটা 4 এতে আছে, বিতেও আছে, তার মানে বাদ। তারপরে 5 এতে আছে, বিতে নাই। 6 হচ্ছে, দেখো 6 হচ্ছে এতেও আছে, বিতেও আছে, তার মানে 6 বাদ। তারপরে 8 হচ্ছে এতেও আছে, বিতেও আছে, তার মানে 8 বাদ। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে নিয়ম হচ্ছে যে দেখো 6ও বাদ গেছে। দেখো যে ব্যাপারটা, তার মানে আমার এইখানে এতে থাকতেছে হচ্ছে 1 3 5 7 9 থাকতেছে, আর দেখো আমার বিতে থাকতেছে হচ্ছে 10। এর উপাদান থাকে 1 3 5 7 9, আর বি এর উপাদান থাকে 10। নিয়ম হচ্ছে যে এ বাদ বি করলে এ এবং বি এর যে কমনগুলো আছে সেগুলো বাদ দিব। বাদ দেওয়ার পরে মানে প্রথম সেটে যে উপাদানগুলো থাকবে সেগুলা লিখবো। আর তাহলে এই 10 কই যাবে? মনে রাখবা যে এই পরের সেটে যা থাকবে সেটা গুল্লায় চলে যাবে, মানে বাদ চলে যাবে। নিয়ম হচ্ছে যে কমনগুলো বাদ যাবে। দেখো তোমরা অনেকেই ভুল করো, দেখা যাচ্ছে 1,2 আছে, বিয়োগ হচ্ছে 2,10 আছে। এখন দেখো যে ব্যাপারটা এই সেটে 2 আছে, এই সেটেও 2 আছে, তার মানে 2 আর 2 কিন্তু বাদ চলে যাবে, 2 আর 2 বাদ চলে যাবে। আর অনেকেই ভুলে 1 আর 10 লিখো, 1 আর 10 হবে না। এখানে যে 10 আছে এই 10টা কিন্তু গুল্লাই চলে যাবে, মানে বাদ চলে যাবে। মনে রাখবা যে দুইটা সেটের যদি আমরা বাদ দিতে চাই, 2 সেটের কমনগুলা বাদ দেওয়ার পরে প্রথম সেটে যা থাকবে তাই লিখবে, এবং যে ব্যাপারটা পরের সেটে যদি কোনো উপাদান থাকে কমন সেটা গুল্লাই চলে যাবে, মনে রাখো, তাহলেই হবে। আর তার মানে 1 থাকে। তো এইখানে দেখো যে ব্যাপারটা, তার মানে এ বাদ বি ইকুয়াল টু আমার কমনগুলো বাদ দিয়েছি, বাদ দেওয়ার পরে থাকে হচ্ছে 1
থ্রি, তারপরে হচ্ছে 5, এরপর হচ্ছে 7, এরপর হচ্ছে 9, এইটা থাকে, এগুলো থাকে। আর এখানে কিন্তু 10 আছে। দেখো এ আর বি সেটে যেগুলো কমন ছিল সেগুলো আমরা বাদ দিয়েছি, বাদ দেওয়ার পরে এই সেটে যে 10 আছে সেটাও কিন্তু বাদ চলে যাবে। নিয়ম হচ্ছে এ আর বি সেটের যেগুলো কমন আছে সেগুলো বাদ যাবে, বাদ যাওয়ার পরে এ সেটে যে উপাদানগুলো থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার। আশা করি উদাহরণ 4 নং বুঝতে পেরেছো। এরপর দেখো উদাহরণ 5, যদি সার্বিক সেট ইউ এর ইউ সকল পূর্ণ সংখ্যার সেট হয়, মানে সার্বিক সেট হচ্ছে ইউ হচ্ছে সকল পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যা কাকে বলে আগেই বলেছি, সেটা হলো যে দেখো যে ব্যাপারটা মানে ঋণাত্মক, শূন্য, ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা, এগুলো সবগুলোর মিলেই হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন দেখো পূর্ণ, এখানে কিন্তু 1.5 পূর্ণ সংখ্যা না, পূর্ণ সংখ্যার সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। অখণ্ড বলতে ভগ্নাংশ নয়। 2.5 কিন্তু পূর্ণ সংখ্যা নয়। এখন বলা আছে সার্বিক সেট ইউ সকল পূর্ণ সংখ্যার সেট হয়। তাহলে ইউ হচ্ছে সকল পূর্ণ সংখ্যার সেট। সকল পূর্ণ সংখ্যার সেট হচ্ছে দেখো যে ব্যাপারটা পূর্ণ সংখ্যা, তার মানে ডট 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 হবে হচ্ছে -3, -2, -1, 0, 1, 2, 3 চলতেই থাকবে। মানে এদিকে কিন্তু আরও আছে, আর এই পাশেও কিন্তু আরও আছে। বলা আছে সার্বিক সেট ইউ সকল পূর্ণ সংখ্যা সেট, তার মানে ইউ ইকুয়াল টু পূর্ণ সংখ্যা সেট, এ সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যা সেট। দেখো এ ইকুয়াল টু হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা সেট। দেখো এর মধ্যে ঋণাত্মক কোনগুলা, ঋণাত্মক মানে এগুলা, মানে ডট 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 হবে হচ্ছে -3, -2, -1 পর্যন্ত। দেখো এদিকে কিন্তু আরও আছে -4, -5, -6, এটা হচ্ছে এ হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। বলা আছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা সেট হয় তবে ইউ সাপেক্ষে, তবে এ এর পূরক সেট বের করো। পূরক সেট কাকে বলে? ওই দেখো যে ব্যাপারটা সার্বিক সেট থেকে আমরা ওই সেটটা বাদ দিলে আমরা পূরক সেট পাই। ওই দেখো যে ব্যাপারটা সার্বিক সেট থেকে কোনো সেট বাদ দিলে, মানে মনে করো যে এ পূরক ইকুয়াল টু হচ্ছে পূরককে উপরে একটা দাগ দিয়ে এ পূরক বলা হয় বা এ প্রাইম বলা হয়। এ পূরক ইকুয়াল টু ইউ মাইনাস এ। তার মানে যদি গরু পূরক থাকে, গরুর উপরে পূরক থাকে, তাহলে গরু পূরক ইকুয়াল টু হবে ইউ মাইনাস গরু, ইউ মাইনাস হবে হচ্ছে গরু। দেখো যে ব্যাপারটা, তার মানে ছাগলের উপরে যদি মাথার উপরে যদি পূরক থাকে তাহলে হবে ইউ মাইনাস ছাগল। এখন দেখো বলা আছে যে এর পূরক সেট নির্ণয় করো। তার মানে এর পূরক সেট নির্ণয় করতে হবে বলতে কি, এ প্রাইম ইকুয়াল টু হবে ইউ বাদ এ, মানে ইউ মাইনাস এ। আমরা দেখো যদি ভেন চিত্রে দেখি, একটা মনে করো যে এটা হচ্ছে সার্বিক সেট হচ্ছে ইউ, এটা যদি হচ্ছে এ হয় এটা হচ্ছে ইউ, আর এটা যদি এ হয় তাহলে এ প্রাইম বা এর পূরক সেট কী হবে? এ হচ্ছে এই বৃত্তটা, এ প্রাইম ইকুয়াল টু কত হবে? এ প্রাইম ইকুয়াল টু হবে ইউ মাইনাস এ। এ প্রাইম বলতে দেখো যে ব্যাপারটা এগুলো বোঝাবে, এগুলো হচ্ছে এ প্রাইম, এগুলো এইটুকু হচ্ছে এ প্রাইম, মানে একে ইউ থেকে একে বাদ দিব। তার মানে দেখো যে ব্যাপারটা আমরা ইউ থেকে একে যদি বাদ দিই, তার মানে এর যে কমন উপাদানগুলো আছে সেগুলো বাদ চলে যাবে। তার মানে দেখো ইউ ইকুয়াল টু পেয়েছি এইটা, এ ইকুয়াল টু পেয়েছি এইটা। দেখো তার মানে সকল ঋণাত্মক সংখ্যাগুলো কিন্তু বাদ চলে যাবে। ঋণাত্মক এদিককার যে ঋণাত্মক সংখ্যা সেগুলো বাদ চলে যাবে, কারণ ইউ এবং এতে কিন্তু এই শূন্য ছোট ঋণাত্মক সংখ্যা যেগুলো আছে, ঋণাত্মক সংখ্যাগুলো কিন্তু কমন। আমার দেখো এগুলা কমন, তার মানে এগুলা বাদ চলে যাবে, এগুলা হচ্ছে কমন, এগুলা বাদ চলে যাবে। বাদ চলে যাওয়ার পরে থাকবে কত দেখো আমরা থাকবে হচ্ছে দেখো আমার 0, 1, 2, 3 ডট ডট ডট, এটাই থাকবে, এটা হচ্ছে অ্যান্সার। দেখো বলা ছিল যে এ এর পূরক সেট নির্ণয় করো, তাহলে দেখো আমরা এ এর পূরক সেট পেয়ে গেছি। দেখো যে ব্যাপারটা অনেক মজার অঙ্ক, আসলে যদি তুমি অঙ্কগুলা পারো তাহলে দেখবা যে অনেক মজা লাগতেছে, আর যদি না পারো তাহলে কষ্ট লাগবে। তবে প্রথম পর্বটা দেখে আসলে এই অঙ্কগুলা সবগুলাই তুমি পারবে, কারণ প্রথম পর্বে আমি বিস্তারিত বেসিক তথ্য নিয়ে আলোচনা করেছি। আশা করি এই লেকচারটা তোমাদের উপকারে আসবে। এখনকার পর্ব শেষ করতেছি, পরবর্তী পর্বে আমি দেখো যে ব্যাপারটা উদাহরণ 6 করাবো, এর পরের পর্বে উদাহরণ 7 থেকে 12 পর্যন্ত করাবো। যদি পারো পরের পর্বগুলো দেখো, এতে তোমাদের উপকারে আসবে। এখনকার মতো শেষ করছি, সবাই ভালো থাকো, বাই বাই।